এসএমসি ওরসালাইন এর নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি এই উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। আপনাকে প্রশ্ন করছি, এটা আমার ধৃষ্টতা, কারণ আপনার মতো একজন মানুষ আমি তাকে সামনে পেয়েছি। আমার প্রশ্ন তো 13টা না, আমার 13,000 প্রশ্ন, কিন্তু প্রশ্ন 13টি করতে হবে, সে কারণে আমার চারদিক আবদ্ধ হয়ে গেল। আমি জানতে চাই একজন গৌতম ঘোষের জীবনের দর্শন কি? আমার জীবনের দর্শন হচ্ছে মানবিকতা এবং এই যে প্রকৃতির মধ্যে আমরা বাস করি, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সুন্দর জীবন কাটানো, আনন্দে কাটানো, এটাই আমার জীবনের দর্শন। অন্তরের আনন্দ যদি না থাকে তাহলে কখনোই ভালোভাবে বাঁচা যায় না, আনন্দ করে বাঁচা যায় না। শিল্পীদের অন্তরে আনন্দ আসে না, শিল্পীরা একটু দুঃখী হয়, শিল্পীরা দুঃখ বিলাসী হয়। সেক্ষেত্রে আপনি একজন শিল্পী, আপনি বলছেন অন্তরের আনন্দ ছাড়া সুন্দরভাবে বাঁচা যায় না। তো এই যে শিল্পীর সাথে আনন্দ একটু ক্ল্যাশ করে, এটা একটু ক্লিয়ার করবেন। শিল্পীর কাজ হচ্ছে জীবনের নির্যাসকে মানে প্রকাশ করা, বা সেটা সবসময় বাস্তব হতে হবে তার কোনো মানে নেই। হয়তো যে সত্যিকারের শিল্প হচ্ছে বাস্তব, অবাস্তব এবং পরাবাস্তবের সমন্বয়। এই যে আপনি বললেন যে আনন্দর মধ্যে শিল্পীদের মধ্যে অনেক দুঃখ থাকে, কন্ট্রাডিকশন থাকে, এটা তো খুব স্বাভাবিক। দ্বন্দ্ব ছাড়া তো শিল্পীর মন শান্ত হতে পারে না। আনন্দের যে খোঁজ, সেই খোঁজ করার মধ্যে দিয়ে একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় নানান রকমের ইমোশন আসে, মানে তার মধ্যে যন্ত্রণা, আনন্দ, বেদনা, রাগ, ক্রোধ, এই সব কিছু মিলিয়েই সে কিন্তু মানুষ এবং শিল্পী। শিল্পী তো আলাদা কিছু নয়, মানুষেরই একটা প্রকাশ শিল্প। এবং আমার মনে হয় সমস্ত মানুষের মধ্যেই শিল্পী সত্তা আছে। কেউ সেই সুযোগ পায়, আবার কেউ পায় না। যখন আপনি একজন সিনেমা ফটোগ্রাফার, যখন আপনি চলচ্চিত্রের পেছনে ক্যামেরা নিয়ে সেই চলচ্চিত্রটি পরিচালকের নির্দেশে ধারণ করেন, সেই আপনি, আর যখন আপনি সেই চলচ্চিত্রটির নির্মাতা, সেই আপনি, এই দুইয়ের পার্থক্য কি? পার্থক্য কিছু নেই। আসলে আমি প্রথম থেকেই পরিচালনা এবং ফটোগ্রাফি, আমি মূলত নিজের ছবি করেছি। একমাত্র অপর্ণা আমার ছোটোবেলার বন্ধু বলে ওর মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের ফটোগ্রাফি করে দিয়েছিলাম। তাছাড়া কিছু অন্য সিনিয়রদের ডকুমেন্টারি ফটোগ্রাফি করেছি। আসলে আমি কোনোদিনভাবে আমার আলাদা সত্তা নেই ফটোগ্রাফার এবং পরিচালকের, কারণ আমি এইভাবেই তৈরি হয়েছি এবং এটা যে করতেই হবে এর কোনো মানে নেই। পৃথিবীর বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে যেখানে ক্যামেরাম্যান আলাদা, পরিচালক আলাদা, কিন্তু আমার সত্তার মধ্যে দুটো একসাথে মিলে থাকে। এবং আমি যখন কাজ করি, আমি ওই যে ফ্রেম, ওই ফ্রেমটার যে স্পেস, ওই স্পেসটাকেই আমি দেখি। আসলে এটাই মূলত আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কোনটা দেখব, কোনটা দেখব না, একটা স্পেসের মধ্যে কোন দৃষ্টিকোণ থেকে দেখব, সেটা এইগুলো খুব গুরুত্বপূর্ণ। তার সামনে রয়েছে পাত্রপাত্রী, যদি এটা কাহিনীচিত্র হয়, পাত্রপাত্রীরা ওই স্পেসের মধ্যে কিভাবে কাজ করবেন, কতটা বলবেন, কতটা বলবেন না, কতটা উচ্চারিত হবে, কতটা উচ্চারিত হবে না, এটা করাই হচ্ছে আমার কাজ। এবং সেই কাজটা বহুদিন করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে। আমার কোনো অসুবিধে হয় না ক্যামেরার থ্রু দিয়ে একজন পরিচালক, একজন অভিনেতাকে নির্দেশ দেওয়ার, কিন্তু পরিশ্রম হয়। আমারও তো বয়স হয়েছে, কিন্তু বুড়ো হইনি, এখনও পারি করতে। ফলে এটা করতে আমি আনন্দ পাই, আবার ওখানে আনন্দ। আমি ওই ফ্রেমটার মধ্যে দিয়ে একজন অভিনেতা অভিনেত্রীকে দেখতে খুব পছন্দ করি। এই যে পরিমিত বোধের কথাটা আসলো, একটা শিল্পে, একটা ফিল্মে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, অভিনেতা থেকে শুরু করে, নির্মাতা থেকে শুরু করে, পুরো প্রক্রিয়াটার ভিতরে পরিমিত বোধ কথাটির গুরুত্ব কতটুকু? অসম্ভব গুরুত্বপূর্ণ।
পরিমিত বোধ বা ইংরেজিতে যেটাকে বলে সেন্স অফ প্রপোর্শন, এটা প্রতিটি ডিপার্টমেন্টে অসম্ভব গুরুত্বপূর্ণ। মানে আমি খানিকটা এটা না রান্নায় ফোড়ন দেওয়ার মতো। রান্নায় ফোড়নটা কতটা দেব, কোনটার জন্য, মিষ্টি কতটা থাকবে, লবণ কতটা থাকবে, ঝাল কতটা থাকবে, এইটা যদি ঠিকঠাক হয়, এই রসায়নটা যদি মিলে যায়, তাহলে কিন্তু রান্নার সেই স্বাদ আমরা আস্বাদন করতে পারি। সিনেমাও তাই, প্রতিটি ডিপার্টমেন্টের ঠিক ফোড়নটি দিতে হবে। দাদা, বাংলা চলচ্চিত্র কলকাতার ভারতবর্ষের অন্য অঞ্চলের চলচ্চিত্রের জনপ্রিয়তার থেকে পিছিয়ে কেন? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। না মানে আমাদের যে ছবিগুলো করেছি সেটা যতটা জনপ্রিয় হওয়ার যথেষ্টই হয়েছে। ঋতু যেটা করেছে বা আমাদের জেনারেশন যেটা করেছে, বা সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের বহু ছবি চলেছে, বহু ছবি চলেনি। এখন হচ্ছে জনপ্রিয়তা বা ব্যবসার ওপর তো সবসময় চলচ্চিত্র নির্ভর করে না। চলচ্চিত্রের যে মান, সেটা কোনো সময় ব্যবসা হতে পারে, কোনো সময় নাও হতে পারে। কোনোদিনও বাংলা ছবি বড় বাজার ছিল না। যখন বাংলা ভাগ হয়নি তখন বাজারটা বড় ছিল, যার জন্য সমস্ত বম্বের অভিনেতা অভিনেত্রীরা কলকাতায় এসে পড়ে থাকতো। কলকাতা থেকে অল ইন্ডিয়া প্রোডাকশন হতো। সেটা তো দেশভাগের পর কমে গেল। তারপর অনেক লম্বা ইতিহাস। আমি যেটা বলবো, ব্যবসায়িক দিক থেকে দুই বাঙালি, দুই দেশেরই, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে, আমরা খানিকটা কুঁয়োর ব্যাঙ। আমরা এইটুকুনের মধ্যে খুব সন্তুষ্ট। আমরা কিন্তু বড় করতে পারিনি আমাদের বাজার। আমরা বাঙালি জনসংখ্যা সারা বিশ্ব জুড়ে যত রয়েছে, তারা তো দর্শক, ফিল্মের বা অডিও ভিজুয়ালের দর্শক। সেই দর্শক আমরা ধরতে পারিনি। আমাদের থেকে অনেক কম জনসংখ্যা তামিল বা তেলেগু বা মারাঠি বা মালায়ালাম, যারা দক্ষিণ ভারতের জনসংখ্যা ভাষাভাষী, তারা বিরাট বাজার। একটা তামিল ছবির বাজেট হচ্ছে 200 কোটি টাকা। সে উঠছে বলেই তো করছে, লগ্নি করছে। তার কারণ সমস্ত পৃথিবী জুড়ে যত তামিল তেলেগু পপুলেশন রয়েছে, তারা হলে গিয়ে ছবি দেখছে এবং রেভিনিউ দিচ্ছে। এবং ওদের যে ডিস্ট্রিবিউটাররা রয়েছে, তারা কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করেছে সমস্ত পৃথিবীতে। আমরা বাঙালিরা পারিনি। এটা কিন্তু ভাববার বিষয়। অত্যন্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আমাদের মধ্যে রয়েছে, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী। কিন্তু আমরা যদি বাজারটাকে না বাড়াই, তাহলে মানে একটা ইংরেজিতে কথা আছে না, ট্যালেন্ট কী হবে, উইল বি নিপড ইন দ্য বাড, অঙ্কুরেই বিনষ্ট হবে। ফলে এইটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে আমরা ভুল করেছি, আমরা বাজার বাড়াতে পারিনি। কিন্তু বাজারটা বাড়ানোর সুযোগ রয়েছে, এত বাঙালি চতুর্দিকে বাস করে। সত্যজিৎ রায়, যাকে আমরা এখনো ধারণ লালন করি এবং যার ছবি দেখে আমরা এখনো মুগ্ধ হই, আপনার দৃষ্টিতে তার সম্পর্কে আমরা কিছু কথা শুনতে চাই। সত্যজিৎ রায় প্রথমত ফিল্ম মেকার তো বটেই, সে একটা এমন একটা রেনেসাঁয় উজ্জীবিত পরিবারে জন্মেছিল, যে ছোটবেলা থেকে তিনি শিখেছেন যে বিজ্ঞান ও শিল্পের কী করে মিলন ঘটাতে হয়। সেটা তিনি চলচ্চিত্রে প্রকাশ করেছেন, তার লেখায় প্রকাশ করেছেন, তার ইলাস্ট্রেশনে প্রকাশ করেছেন। মানে আর মানিকদার ওপর আমি একটা বড় ডকুমেন্টারি করেছি, ফলে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আমি নানা বিষয়ে আমরা আলোচনা করেছি, আমার সৌভাগ্য হয়েছে। মানে উনি ছিলেন অসম্ভব কাজের মানুষ, টাইম ম্যানেজমেন্টটা দারুণ বুঝতেন। আমাকে বললো, আমি বললাম মানিকদা, একটা আমার অন্তর্জলি যাত্রা দেখার পর বললো যে এই বাড়িতে চলে এসো, আলোচনা আছে। আমি কখন আসবো? 7টার মধ্যে পৌঁছে যাও, দেরি হয়ে গেলে লোক ভিড় করে ফেলবে। মানে ও জানতো কখন কোন কাজটা করতে হবে। এমন সময়, এমনকি আড্ডা মারতে মারতেও সন্দেশ পত্রিকার ইলাস্ট্রেশন 5টা-6টা শেষ করে ফেললো। একদিকে অসাধারণ স্কিল, মানবতা বোধ, আরেকটা হচ্ছে মানে
কাজ করার ক্ষমতা এবং তার যে ডিসিপ্লিন। সমগ্র সত্যজিৎ রায় থেকে যদি একটি গুণ আপনাকে নিতে বলা হয়, আপনি কোন গুণটি নেবেন? চর্চা, চর্চা, চর্চা। জীবনের শেষ দিন অবধি উনি চর্চা করে গেছেন। আমি 4টে নাগাদ ওর বাড়িতে যেতাম, যখন যেতাম, ওই টাইমটা আমাকে অনেক সময় আসতে বলতেন বিকেলে। আমি গিয়ে শুনতাম, উনি নিজে দরজা খুলতেন, শুনতাম নয় বেটোফেন নয় পুরনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল একটা মিউজিকের রেকর্ড শুনছেন। এই রেকর্ড উনি কিন্তু কিশোর বয়স থেকে শুনেছেন। আমি বল মানিক দা ইয়ে শুনছিলেন ব্র্যান্ডবার্গ? হ্যাঁ, এই 18 বছর বয়স থেকে শুনছি, এখনও বুঝতে পারিনি, আরও শুনতে ইচ্ছে করছে। চর্চা, জীবনের শেষ দিন অবধি চর্চা। আমি একটা জিনিস করেছি, আমি সাকসেসফুল হয়েছি, আমি পুরস্কার পেয়েছি, কিন্তু তার চর্চা যদি আমি না করি তাতে মরচে পড়ে যাবে। এই একটা জিনিস আমি ওনার কাছ থেকে শিখতে চাই, যে অবিরাম চর্চা এবং শিক্ষা গ্রহণ করা। ঋত্বিক ঘটক সম্পর্কে যদি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি বলবেন? ঋত্বিকদার অসম্ভব সিনেমা থিয়েটার নিয়ে অসম্ভব আবেগ ছিল। আমি ঋত্বিকদার লাথি খেয়েছি। আমার প্রথম ডকুমেন্টারি হাঙ্গরি অটম দেখানোর পর বেরিয়ে এসে আমার পশ্চাৎ দেশে একটা লাথি মারল। আমি তো অবাক, একটা বাচ্চা ছেলে। ওটা হলো আদর। আদর করে বললো, দারুণ করছস, বুঝলি, ফাটাই দিছিস। ঋত্বিকদা ওরকম অন্য ধরনের ফিল্ম মেকার, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। তিনি যতটুকুন করে গেছে, লোকে বলেছেন যে উনি যদি ডিসিপ্লিন হতেন আরও বেশি করতে পারতেন। ওর নেচারটাই ওরকম, তিনি তার মতো করেছেন। তার একটা বিশেষত্ব রয়েছে বলে আমার মনে হয়। মনের মানুষ যখন আপনি নির্মাণ করলেন, সেখানে আমরা যে মুগ্ধতা পেলাম, ঠিক সত্যজিৎ রায়ের ওই গান শোনার মতো আমি বলতে হয় যে একবার দেখে সেই ছবি বোঝা যায় না, বারবার দেখতে হয়, বারবার বুঝতে হয়। আপনি কিভাবে এই অসাধ্যকে সাধন করলেন? এতগুলো গান, এতগুলো বিষয়। না, আসলে এটা সাধন করেছেন লালন সাহেব। আমাকে সে প্রেরণা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন বলেই আমি করতে পেরেছি। আমার মনে হয়েছিল যে অত্যন্ত প্রাসঙ্গিক লালন সম্পর্কে ছবি করা, ফলে ওটা আমি করেছিলাম মন দিয়ে, এবং যাতে মানুষ বুঝতে পারে। তার কারণ বাউল ফকিরদের যে দর্শন, তার একটা পর্যায়ে কিন্তু তারপরে কিন্তু খুব কঠিন, সেটা ভীষণ গুপ্ত দর্শন। সেটাকে তো খোলসা করে বলা খুব কঠিন। সেটাকে আমি চেষ্টা করেছি যাতে মানুষ খানিকটা বুঝতে পারে, সেই মতো করে বলতে, এবং ছবিটা যেন দেখতে খুব সুন্দর হয়, যাতে লোকে আকৃষ্ট হয় লোকেরা। যে আপনি একটু সহজ করে বলতে চেয়েছেন, এই যে আপনার একটু জায়গা থেকে বেরিয়ে এসে দর্শকের প্রতি খেয়াল রাখা। আমরা যখন ইন্ডিয়াতে বম্বেতে দেখি সঞ্জয় লীলা বনশালী দেবদাস বানালো, তখন আমরা একই কথা শুনলাম যে তার মতো করে দেবদাস বানিয়েছে। আপনি সেই দেবদাস দেখেছেন, আপনি আগের দেবদাসও দেখেছেন, উপন্যাসও পড়েছেন। আপনার দৃষ্টিতে সঞ্জয় লীলা বনশালীর দেবদাসকে আপনি কি চোখে বলবেন? না, ওটা তো একটা বড় একটা গ্র্যান্ডার অপেরাও যেভাবে যেরকম ছবি করেছে ওর মতো করে। এখন দেবদাস, শরৎচন্দ্র নিজেই বলেছিলেন, আমার তো এটা খুবই অর্ডিনারি উপন্যাস, মানে অত উচ্চমানের নয়, এটা নিয়ে সিনেমা করবে। কিন্তু দেখা গেল ওটা সাংঘাতিক জনপ্রিয় হয়ে গেল। মানুষের দেবদাস একটা কথাই হয়ে গেল, এই ব্যাটা দেবদাস হয়ে গেছে, একটা উপাধি হয়ে গেল। তো এখন ব্যাপার হচ্ছে যে তা নয়, মানে দর্শকের জন্য বোঝানোর জন্য ছবি করতে গেলে নিজের রুচিটাকে বাদ দেওয়া যায় না। আমি ততটুকুই বোঝাবো যেটা তো আমার নিজের রুচি সম্মত, তার বাইরে করব না। জোর করে আমি জনপ্রিয়তা লাভ করার ইচ্ছে আমার কোনোদিনও ছিল না, হবেও না। কিন্তু রুচিশীলভাবে আমি যতটা মানুষকে পৌঁছতে পারি, সেটাই হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য। বর্তমান এই পৃথিবী রুচির অনেক পার্থক্য তৈরি করেছে, টেকনোলজি নতুনত্ব এনেছে, এতে করে ঠিক রুচি এখন কোন ধারায় যাচ্ছে এটা বোঝা মুশকিল। এই সময়টাকে আপনি কিভাবে ধরবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে, দেখুন, সব কিছুই পরিবর্তনশীল, কিছু স্থায়ী নয়। তার কারণ মানে টেকনোলজি এমন একটা জিনিস, সেটা দ্রুত মানুষের মানসিকতা, সামাজিক অবস্থান, আর্থসামাজিক ব্যবস্থা পাল্টে দেয়। আমি সিনেমা করছি অনেক দিন হয়ে গেল,
আমি যে কত রকম টেকনোলজির বিবর্তন দেখলাম, এবং আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করেছি, এবং সেই মাধ্যমের পর নতুন টেকনোলজিতে আপনি যদি আপডেটেড না হন, ইউ আর আউট ফ্রম দ্য মার্কেট। আপনার কাজ করার কোনো আর অধিকার নেই। আর টেকনোলজি কী করে, মানুষের রুচির তো পরিবর্তন করবেই, কিচ্ছু করার নেই। তার মধ্যে চিরন্তন কতগুলো রুচি যেগুলো মানুষের স্বাভাবিক ভালো লাগা, মানে আপনি প্রত্যেক দিন ভোরবেলা উঠে আমরা যখন সকালটাকে দেখি, আমি যদি মনে করি নতুন একটা সকাল, অনেক কিছু জানার আছে এখান থেকে, সেই সকালটাকে তো আপনি পাল্টাতে পারবেন না। সেরকম চিরন্তন যে ভালো লাগা রুচি, এটাকে বজায় রাখাটা কঠিন। তার কারণ যান্ত্রিক সভ্যতা সবসময় আপনাকে আক্রমণ করবে, আপনি তার থেকে বেরোতে পারবেন না, তার মধ্যে থাকতেই হবে আপনাকে। কিন্তু নিজেকে স্থিতধী রাখতে হবে। যেরকম আমার কোনো রকম আপত্তি নেই, কিন্তু আমি কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, সেটা আমার ব্যক্তিগত চয়েস। শুধু হোয়াটসঅ্যাপটা আমার কাজে লাগে বলে আমার মনে হয় যে আমি ওই সময় নিজের পড়াশোনা করতে ভালোবাসি। আমি অনলাইন পার্সন হতে চাই না, আমার চয়েস এটা। মানে আমাকে কেউ যদি বলে অনলাইন থাকবেন, আমি না, আমি অফলাইন থাকবো, মাঝে মাঝে অনলাইনে আসবো, এটা আমার ফিলোসফি। সবার নাও হতে পারে। ফলে এই যে প্রত্যেকের ব্যক্তিগত কতগুলো চয়েস রয়েছে, যে নিজের একটা স্পেস, এই স্পেসটা আমার, এখানে আমার কোনো রকমের ইন্টারফারেন্স দরকার নেই। এই স্পেসটাতে আমি আমার রুচিটাকে চর্চা করব। আমি হয়তো একটা গান শুনবো, যেটা শুনতে ভালোবাসি, আমি হয়তো একটা বই পড়বো, বা আমি একটা ছবি আঁকবো, বা অন্য কিছু ভাববো। এখানে আমি কারো ইন্টারফারেন্স চাই না। আপনি কলকাতার বাঙালিদের ভাবমূর্তি, দর্শন, বেঁচে থাকার পদ্ধতি, তাদের চিন্তা ভাবনা, এবং ঢাকায় যখন আসেন তাদেরকে বাংলাদেশিদের যখন দেখেন, এর ভেতরেও আপনি মিশে যান, এই দুই বাংলার মানুষের পার্থক্য আপনার কাছে কি চোখে পড়ে? না, ভেতরে অন্তরের পার্থক্য খুব একটা নেই, কারণ আমরা বাঙালি, আমাদের ভাষা এক। আর্থসামাজিক কতগুলো ক্ষেত্রে পার্থক্য থাকবেই। জীবনযাপন, জীবনধারা, মানে যাপন করা, কোনো সময় বাংলাদেশে যেটা আমার মনে হয় একটু অন্যরকম, কলকাতায় একটু অন্যরকম। এছাড়া শ্রেণী একটা ভাগ রয়েছে, মানে বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর মধ্যে যে যাপন দেখি, কিছু আমি যদি কৃষিজীবী মানুষের যাপন দেখি, সেটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে খুব একটা তফাৎ দেখি না। বরঞ্চ যারা শহরে থাকেন এবং দিন দিন যারা শুধু শহর সভ্যতা নিয়েই চিন্তা করেন, যার মাথায় আর কিছু নেই, তাদের যাপনের মধ্যে খানিকটা মিল কলকাতারও আছে আর বাংলাদেশের রয়েছে। একটা শ্রেণীর জীবনযাপনটা কিন্তু প্রায় একরকম। একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান কেউ একজন, তার জন্য কিংবদন্তি গৌতম ঘোষের পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে চোখ কান খোলা রাখা। কারণ এটা হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়াম, এই মাধ্যমে চোখটা খোলা রাখতে হবে, দেখতে হবে মানুষের জীবনকে, ভিজুয়ালকে। কানটা খোলা রাখতে হবে, শব্দগুলো, যে শব্দ শুনছি তার বাইরে কি আর কোনো শব্দ মানে লুকিয়ে আছে, আর কোনো শব্দের অনুষঙ্গ রয়েছে। এই দুটো প্রধান ব্যাপার ফিল্ম তৈরি করার। আরেকটা জানতে হবে সিনেমার টাইমকে। সিনেমার টাইম আমাদের যে লিনিয়ার, আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চলি, লিনিয়ার টাইমের সঙ্গে আলাদা। আমরা একটা 2000 বছরের গল্প 2 ঘন্টায় বলতে পারি, একটা 2 ঘন্টার গল্প 2 ঘন্টায় বলতে পারি, একটা 5 মিনিটের গল্প 5 ঘন্টায় বলতে পারি। সময়কে নিয়ে আমরা টানা হেঁচড়া করতে পারি, সময়কে আমরা সংকুচিত করতে পারি বা প্রসারিত করতে পারি, সরিয়ে দিতে পারি। এই টাইম ফ্যাক্টরটা হচ্ছে, যতই টেকনোলজির পরিবর্তন হোক, এই টাইম ফ্যাক্টরটা হচ্ছে সিনেমার প্রধান শক্তি। আমার মনে হয় এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। এবং মাটিতে পা রাখা, পাটা যেন মাটির বাইরে না চলে যায়। তার কারণ আমাদের যে প্রফেশন, সেখানে একটা গ্ল্যামার বলে বস্তু আছে, একটা আলাদা হয়ে থাকার বস্তু আছে, ভিআইপি বলে একটা বস্তু আছে। এটাকে একটু
পাশ কাটিয়ে চলে যাওয়া ভালো, একদম তাদের সঙ্গে বিরোধ না করেও এনজয় ওটা, কিন্তু মাটিতে পাটা থাকাই ভালো। আমির খান, শাহরুখ খান, সালমান খান, 3 খানের ভেতর একজনকে নিয়ে ছবি বানাতে হলে কোন খানকে নিয়ে আপনি বানাবেন? আসলে শাহরুখ, আমির প্রত্যেকেই ইচ্ছা প্রকাশ করেছে আমার সঙ্গে ছবি করার। সুযোগ হলে করব, আমাকে রেসপেক্ট করে, ফলে দেখি মানুষ সেটা নির্ভর করছে কি ছবি করব এবং কোন চরিত্র কাকে দিয়ে করাবো। গত 15-20 বছরে আপনি যত ছবি দেখেছেন, ভারতবর্ষের কোন 3টি ছবি আপনার কাছে খুব ভালো লেগেছে? খুব কঠিন প্রশ্ন এটা, খুবই কঠিন প্রশ্ন। আসলে ভারতবর্ষের এত ভাষায় ছবি হয়, ফলে 3টে ছবি খুঁজে বার করাটা কঠিন। আমি মালায়ালাম ছবি দেখেছি, আমি হিন্দি ছবি দেখেছি, বাংলা ছবি দেখেছি, সত্যি কঠিন প্রশ্ন। ইদানিংকালে ইয়াং ছেলেমেয়েরা ছবি করছে, আমার ছেলেও শুরু করেছে ছবি করা, তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে একটা 3টে, 2টো 3টে বা 10টা ছবি বলা খুব কঠিন, কারণ ছবির একটা ছবির প্রেক্ষাপট আলাদা, মানসিকতা আলাদা। আমি যদি বলি যে অ্যাঞ্জেলোপোলিসের একটা ছবি দেখেছিলাম, বাবা ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, সেই ছবিটা দেখার পর মনে হয়েছিল যে এর থেকে ভালো ছবি বোধহয় আমি জীবনে দেখিনি। তারপর আবার একটা ছবি দেখেছি, তার অন্যরকম ভালো লেগেছে। তবে আমি যেটা মনে করি, আমি যারা মন দিয়ে ছবি করেন তাদের আমি খুব রেসপেক্ট করি, কারণ নিজে ফিল্ম মেকার, বুঝতে পারি কত কঠিন চলচ্চিত্র নির্মাণ করা। এবং আমরা একটা স্পেকুলেটিভ বিজনেসে রয়েছি, জুয়ো খেলার মতো। আমি জানি না আমার ছবির ভবিষ্যৎ কী হবে, এই করে সারা জীবন কাটিয়ে দিলাম। দাদা, আপনারা যে ছবি করেন তার ভেতরে তো আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা যখন দেখি যে সমসাময়িক আপনাদের দেশে পাঠানের মতো ছবি, জওয়ানের মতো ছবি ব্লকবাস্টার হিট করে, আমরা আসলে ওই ছবি দেখে কি শিখি? না, ওই ছবিগুলো ওরা ওইভাবেই করতে চায়, ওর একটা দর্শক রয়েছে। আমি তো কিছু শিখি না, আমি খুব একটা শিখি না, বরঞ্চ আমি শিখি যে একেবারেই সাধারণ একটি ছবি, যে ছবিটা মন দিয়ে যে করেছে তার মধ্যে আমি সিনেম্যাটিক গুণগুলো খোঁজার চেষ্টা করি, কাহিনী খোঁজার চেষ্টা করি। আমি খুব গর্বিত, আমাদের একটি ইয়াং মেয়ের ছবি কানে গ্রাঁ পি পেয়েছে, রাইট, এবার সেটা সে পুনা ফিল্ম ইনস্টিটিউটের। এবং আমি সবাইকে মেসেজ পাঠিয়েছি, কারণ আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটের দীর্ঘদিন গভর্নিং কাউন্সিলে ছিলাম, ফলে আমার মনে হয় সে আমার ছাত্রী, তার জন্য আমি গর্বিত। ফলে নিশ্চয় সে এমন একটা ছবি করেছে, কানের মতো একটা ফেস্টিভ্যাল, যেখানে অত্যন্ত কঠিনভাবে ছবি সিলেকশন করা হয়, সেখানে একটা বড় স্বীকৃতি পেয়েছে। তো এরকম অনেক ইয়াং ছেলেমেয়ে করছে। আসলে আমাদের যেটা মনে করা উচিত, প্রত্যেক ফিল্ম মেকারকে, যে কেউ কিন্তু আঞ্চলিক নয়। আমরা বলি যে এটা হচ্ছে জাতীয় সিনেমা, আমি ভারতবর্ষে এই কথাটা একদমই সবসময় আপত্তি করি। হিন্দি ভাষায় ছবি হচ্ছে জাতীয় সিনেমা, বাকি ভাষাগুলো আঞ্চলিক সিনেমা। না, ভুল কথা, হিন্দিও একটা আঞ্চলিক ভাষা। প্রত্যেকটা ভাষার চলচ্চিত্র আঞ্চলিক, একই সঙ্গে জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক। এটা যদি মাথায় রাখা যায়, একজন ফিল্ম মেকার প্রথম থেকে যদি মনে করেন আমি যে ছবিটা করছি তার একটা আন্তর্জাতিক মান থাকবে, সেটাই হবে সবথেকে বড়। আমরা তো সারা দুনিয়ার ছবি নিয়ে কথা বললাম, যে দেশে বসে আছি বাংলাদেশ, ঢাকা, এই বাংলাদেশের ছবিকে আসলে আপনারা কি চোখে কলকাতায় বসে দেখেন? আমরা তো দেখার সুযোগ পাই না। আমি তো চেষ্টা করি যতটা, যখন আমাকে হাওয়া ছবিটা দেখালো, আমি দেখলাম যে বেশ সুন্দর একটা আউটডোরে গিয়ে ওর একটা ছবি করেছে। চঞ্চল আমার সঙ্গে তো কাজ করেছিল, চঞ্চল বই বোধ প্রথম ছবি ওটাই, মনের মানুষ। চঞ্চল বলবো, দাদা একটু দেখতেই হবে ছবিটা। আমি নিশ্চয় দেখবো, আমার পরিচালকের সঙ্গে কথা বলতে চাই আমি, কত সাহস করে করেছে পুরো আউটডোরে গিয়ে। এরকম আমরা তো সুযোগ পাই না বাংলাদেশের ছবি দেখার। সে আমাকে অ্যাপ লোড করে দিয়েছে, এবারে অনেক ছবি দেখবো।
আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন